নমস্কার। 2020 এই অভূতপূর্ব শারদীয়া উদযাপনে সামিল হয়ে কুশীলব আজ ফিরে দেখছে রাজশেখর বসুর কালোত্তীর্ণ জনপ্রিয় গল্প ভূষণ্ডীর মাঠে। সারা জীবন পেশাগতভাবে বিজ্ঞান চর্চা করে যাওয়া এই অনন্য মানুষটি পরশুরাম ছদ্মনামে প্রায় 40 বছর আপামর বাঙালিকে মনের খোরাক জুগিয়েছেন নিজের সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে। 1960 সালে মারা গেলেও আজও তাকে 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি রসসাহিত্যিক মনে করা হয়। ভূষণ্ডীর মাঠে গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতবর্ষ পত্রিকায় 1330 বঙ্গাব্দে। আজকের সময়ের কথা মনে রেখে গল্পের কিছু জায়গা আমরা সরল করে নিয়েছি। নাটকের খাতিরে অল্প কিছু সংলাপও যোগ করা হয়েছে, যদিও আমরা একান্ত চেষ্টা করেছি মূল গল্পের স্বাদটি অক্ষুণ্ণ রাখতে। নাটকের প্রধান চরিত্রে শিবু, নৃত্যকালী, কারিয়া পীরেত, যক্ষ, শাঁকচুন্নি এবং পেতনি। আসুন আমাদের সাথে সামিল হন এই ফিরে দেখায়। শুরু হচ্ছে পরশুরামের ভূষণ্ডীর মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি আর কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমান্তমং সদা পশ্যন্তি সুরুহ বিরুহ চক্ষুরাজতং। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল তা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালী, বয়স আন্দাজ 25, আঁটোসাঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের কোনো ত্রুটি ছিল না, কিন্তু শিবু সে যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। মুখে পোকা পড়বে তোমার। নিত্য পুজোয় বাধা দেয়, এ কেমন মেয়ে ছেলে গো। পুজো করে একেবারে রাজরানী করে দিয়েছো আমায়। তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয়। তোমার মতো বাড়ির মধ্যে 24 ঘন্টা নৃত্য করে চলেছে। যেমন নাম তার তেমন স্বভাব। নৃত্যকালী মা, মা গো। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত হতো না। প্রতিবারে শিবুরই পরাজয় নিশ্চিত। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়ো, মেনিমুখ প্রভৃতি নানান আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এরকম লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। শুষ্ক সংসারে প্রেমের ছিটে ফোঁটাটুকু না পেয়ে শিবুর তৃষ্ণার্ত চোখ কখনো সখনো জীবনের অন্যান্য বাঁক হাতড়ে বেড়াত। গুজব একদিন নৃত্যকালীর কানেও পৌঁছল, স্বামীর চরিত্র দোষ ঘটেছে। সেদিনকার বচসা একেবারে চরমে পৌঁছল। নৃত্যকালী শিবুকে স্রেফ ঝাঁটাপেটা করল। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে চোখের জল কোনো মতে চেপে রাত কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা রওনা হলো।
শেয়ালদহ থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হে মা কালী, মাগিকে ওলা ওটাই টেনে নাও মা। আমি তোমাকে জোড়া পাঠাই নৈবেদ্য দেব, আর সে বরদাস্ত হয়নি। একটা সুগাড়া করে দাও মা, যাতে আমার নতুন করে সংসার পাততে পারি। মাগির তো ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। তো আই মা, মা গো। মন্দির থেকে বেরিয়ে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা, আধ সের দই এবং আধ সের অমৃতি খেল। তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বেডেন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি ফিরেই শিবুর ভেদবমি আরম্ভ হলো। ডাক্তার এলো, কবিরাজ এলো, ফল কিছুই হলো না। অবশেষে 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক ত্যাগ করল। গ্রামে আর মন টিকলো না। সেই রাতেই গঙ্গা পার হলাম। টেনেটির অন্য পারে কোন নগর, সেখান থেকে উত্তর দিকে রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, সাবধানীর শটকল ছাড়িয়ে আরো 2-3 ক্রোশ হেঁটে ভূষণ্ডের মাঠে পৌঁছালাম। মাঠটা বহুদূর সরানো, কোনো জনমনীষী নাই। কোথাও গর্ত, আবার কোথাও মাটির ঢিবি, মাঝে মাঝে আশেওরা, ঘেটু, বুনো ওল বাবলার ঝোপ। পুরনো ইটের পাঁজার এক পাশে একটা লম্বা তাল গাছে সোজা উঠেছে, আবার অন্য পাশে একটা নেড়া বেল গাছ 3 ভাগ হয়ে দাঁড়িয়ে। আরে এরই মাঝে একটা পোড়ো বাড়ি, বাইরেটা ভাঙা, কিন্তু ভেতরটা দিব্যি, ঠিক আমার মতো। এই বাড়িটাই ভালো, এখানেই আস্তানা করব। এ পর্যন্ত তো গল্প ভালোই ফেটেছ, কিন্তু আমাদের মতো যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখি না, তাদের একটু ব্যাপারটা বুঝিয়ে দাও, না হয় একটু ছোট করেই। আরে মানুষ মরলে ভূত হয় এ তো সবাই শুনেছি, কিন্তু তোমার এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম এগুলো খাপ খায় কিভাবে? দেখো, প্রকৃত ফ্যাক্ট এই যে নাস্তিকদের আত্মা নেই। তারা মরলে এই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তারা মৃত্যুর পর ভূত হয়ে একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন, সেখানেই তাদের শেষ বিচার হয়। রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে আর কিছু ভূত অনন্ত নরকে আশ্রয় লাভ করে। তাহলে বলছো সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করে, ভূতাবস্থায় তা অনেকটা কমে যায়? তা তো বটেই। এই সাহেব প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম পর্যন্ত ছাড়তে পারে না। আর হিন্দু ভূত, তেনাদের কি ব্যবস্থা? হ্যাঁ, তাদের অন্যরকম বন্দোবস্ত। কারণ আমরা হিন্দুরা এই পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। এর একটা অ্যাডভান্টেজ আছে তো,
এই হিন্দু মরলে যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে, দরকার মতো ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা একটা মস্ত বড় সুবিধে। আর স্বর্গ নরক? পুনর্জন্ম? কেউ কেউ 2-4 দিন পরই পুনর্জন্ম পায়, কেউ 10-20 বছর পর, কারো ক্ষেত্রে আবার 200-300 বছরও লেগে যায়। আর স্বর্গ, মাঝে মাঝে চেঞ্জের জন্য ওদের স্বর্গ ও নরকে পাঠানো হয়, সেটা ওদের ওই স্বাস্থ্যের কথা ভেবেই। স্বর্গে কদিন খুব ফুর্তিতে থাকা যায়, তারপর নরকে গেলে সব পাপ ঝরে গিয়ে সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়ে যায়। চাই কি তখন অনেক বিখ্যাত লোকেদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। তোমার তোমার শিবুর কি হবে তাহলে? এর মধ্যে 2-3 মাস কেটে গেছে। শিবু সেই পোড়ো বাড়িতেই আছে। প্রথম প্রথম দিন কতক নতুন অবস্থায় বেশ আনন্দেই কাটছিল। খাসা জায়গায় ভূষণটির বাড়ি। কোথায় লাগে পেনেটি গ্রাম? কি? কে? তোমরা কিছু শুনলে? কই না তো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ, এবার আমি চেষ্টা করব একটু। করবে? করো না। ধরো ফাল্গুন মাসের শেষ বেলা, গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এইমাত্র তলিয়ে গেলেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডের মাঠ ভরে গেছে। শিবুর বাড়ির পাশের বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটা কতক পাকা ফল ফট করে ফেটে গেল। একরাশ তুলোর আঁশ হাওয়ায় উড়ে মাকড়সার কঙ্কালের মতো ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। বেরে বেরে, ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবরে পোকার ভরর ভরর শব্দ। এখন আমার কেমন হালকা জজ্জরে শরীর, কোমরের ঠিক ব্যথাটা নাই, পাওনাদারের তাগাদা নাই। ইচ্ছে হলেই 25 হাত লম্বা হাত বাড়িয়ে খেন্তি পিসির গরম কড়াই থেকে মাছ ভাজা স্যারা। আরে নৃত্যটাকে যদি দেখাতে পারতাম, মেজাজটা যতই খারাপ হোক, আমার নৃত্যর একটা একটা টান ছিল। যতই হোক বিয়ে করা বউ তো, আবার পেনেটিতে গিয়ে আস্তানা করবো নাকি? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ও, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার উপর, চাঁদ উঠেছে ওই। এমন সময় না, লোকে বলবে একটা ভূত হয়েও স্ত্রীর গন্ধে গন্ধে হাজির হয়েছে, আসল ছাড়তে পারেনি। তার সে এখানেই যদি মনের মতো কাউকে পাই, তাহলে নেত্তর কথা। আহা, শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্য কালী? ধরি মোরে ব্রহ্মদত্তি হয়ে গেলাম, তবু মাথা থেকে নেত্য কালীকে সরাতে পারছি না। আহা, শ্রীরাধিকে শিবুর যদিও রক্ত মাংসের শরীর আর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে থাকে।
যেখানে হৃৎপিণ্ডটা ছিল সেখানটা মাঝে মাঝে ভরাট হয়ে ধরাক ধরাক করতে থাকে। মনে পড়ে ভূষণ্ডির মাঠের একদিকে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা চুবড়ি হাতে মাছ ধরতে দেখেছে। ও বাবা, এ তো মিসো পেতনি বলে মনে হচ্ছে। জলে নেমে কিরম জলকালি করছে। যা, সব ঢেকে রেখেছে যে, কিছু তো দেখতে পাচ্ছি না। এই, এই, এই যে, আরে এইদিকে একবার। ও মা, এই যে ব্যাটা ছেলে গো। তুমি কি করছিলে গা? মাছ ধরছিলুম, খাবে? এমা, তোমার দুটো দাঁত কই? দাঁত নেই, পড়ে গেছে। পড়ে গেছে? তোমার বয়স কত? শিবু লক্ষ্য করে দুটো মিসিং দাঁতের সঙ্গে পেতনির গালও তুবড়েছে। পেতনির বয়স হয়েছে, এর সঙ্গে প্রেম? না 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 না। একটু বুঝে শুনে এগোতে হবে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি সুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, গোবরের কালিদাস মনে পড়ে যাচ্ছে। জানুতার কলেবর, কোটিতর ক্ষীণতর স্তর। এই যে শাকসুন্নি সুন্দরী, কে রে? তোমার নিবাস কোথায়? তাতে তোর কি রে মিনসা? দেব এই গোবর গোলা জল? না 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 না, না 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 না, রক্ষা করো, রক্ষা করো আমার জীবনে। দুবার ভুল করেও শিবু কিন্তু দমে না। ইদানিং তার মন সবচেয়ে বেশি হরণ করেছে এক ডাকি। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনির পরিত্যক্ত ভিটের ঘরখানিতে অল্প কদিন আশ্রয় নিয়েছে। শিবু তাকে শুধু একবার দেখেছে, শুধু একবার, এবং দেখেই মজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রোয়াক ঝাঁট দিচ্ছিল, পরনে সাদা শাড়ি। শিবুকে দেখে নিমেষে ঘোমটার ফাঁক দিয়ে ফিক করে হেসে সে হাওয়ায় মিলিয়ে যায়। কি দাঁত, কি মুখ, কি রং, আহা শ্রীরাধিকে। নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাকিনীর রং যেন পান্তুয়ার শ্বাস। ইজা, আরে মুখটাই তো দেখা হলো না। শ্রীরাধিকে সন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। আহা শ্রীরাধিকে সন্দ্রা বলি, ডাকিনি তুই মন মজালি। আহা
শ্রীরাধিকে সন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। শ্রীরাধিকে সন্দ্রা বলি, ডাকিনি তুই মন মজালি। अरे सारा रा 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 रा। अरे भजुआ के बहनिया भगुल के बिटिया केरा से शादियो हो, केरा से हो। अरे भजुआ के बहनिया भगुल के बिटिया केरा से शादियो हो, केरा से हो। सारा रा 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 रा। এই তাল গাছে কে রে? কে? अरे महू करिया पिरेत। ওহো, তো কেলে ভূত। নেমে এসো বাবা। अरे गोड़ लगी परमदेव जी। এই যে হিন্দি কথা বলে, জিতে রাখো জিতে রাখো। তা বস এখানে, একটু তামাক খাওয়াতে পারিস? अरे चिलम रहियो के। তো তামাকই নেই আমার সিলিং, একটু জোগাড় কর না। फिर रुको जरा, हम ही बैद्यवाटी बाजारे यूं गयो और यूं तंबाकू और चिलिम ले आयो। তারপর তুই এখানে এলি কবে? কবে? হ্যাঁ, अरे साला कब कजिया और कजिया। কাজী মানে ঝগড়া? কার সাথে? कार सुंगे आबार मन्ने लुगाई मुंगरी के साथ। সা, ये तो আমার মতোই অবস্থা। अरे का बोलिएगा, एक दिन हमरा पड़ोसी भजुआ के बहिन के साथ আমি বাতচিত করছিলাম সাঁঝের বেলা, सिर्फ बातचीत बस। मुंगरी हमाके अनाप शनाप बहुत कछु बोलो। उसी वक्त फाइटिंग चालू। मुंगरी एगो लोहा का मोटा डंडा लेके हमरा माथा में मारा कस के, और उसी वक्त खत्म। এখনো মাথাটা কবি কবি। বলিস কি রে? ডান্ডা? বাবা জোর বেশি বেশি, নেক তো ঝাঁটাতেই থেমেছে। আর তোর তোর মুংরি? और वो भी अगला महीना बीमारी से। দুঃখ করিস না, আরে দুঃখ করিস না। নে নে ধর, টান টান টান। ভাইয়া কলকাতায় কিছু আছে নাকি? কে কে? ব্রাহ্মণ দণ্ডবোধ হয়। এই কিছু সম্পত্তি ছিল, এইখানেই পোতা আছে, তাই যক্ষী হয়ে আগলাচ্ছি। বেশি কিছু নয়, ওই 2-500। খবরদার ওদিকে নজর দিও না বলছি, তাহলে হাতে কিন্তু হাত করি পড়বে। থু থু থু, এই বলে দিলুম। তা জখমশাই, বলছি আপনি কি সেই কালিদাসের? ভাইরা ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করেছিল। ছোকরার হিতলে নিমকে গোমস্তা ছিল। তা সে তো অনেকদিন হলো মারা গেছে। তুমি তাকে জানলে কিসে? তা আপনার এইখানে কতদিন আগমন? আমার আগমন আর কি আর হিসাব আছে গো? কত এলো তাও দেখলুম, কত গেল তাও দেখলুম। এই তুমি
সেই দিন কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3বার হোঁচট খেয়ে এই বাড়িতে উঠলে। সব দেখেছি আমি। তোমার গানের শখ আছে। বেশ বেশ, তবে কালো আতি যদি শিখতে চাও তবে আমার সাগরে থাও, এই বলে দিল। বয়স হলে কি হবে, মরা হাতি লাখ টাকা। মশাইয়ের আগের পরিচয় শুনতে চাও? তুমি তো গান ভালোবাসো, শোনো তবে। নামটি আমার নাদু চাঁদ মল্লিক। নামটি আমার নদের চাঁদ মল্লিক। নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার সাবেক পেশা দারোগাগিরি। আমার সাবেক পেশা দারোগাগিরি। 16 আনাই ঠিক নামটি আমার। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি তাহি ডাক ছাড়তো। তা এইখানে এলেন কি করে? কি বলবো মশাই, আমি হলাম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি আদালত যার মুঠোর মধ্যে। আর আমারই পিঠে দিলে কিনা একঘা চেলাকাট বসে, আর তারপরেই পালালো বাপের বাড়ি। আপনিও? তবে আর বলছি কি, বউয়ের যায় তিতিরিক্ত হয়ে এখানে এইছি। তবে ভেবে দেখো, এখানে কিন্তু তোফা আছে, নিজের সম্পত্তি নিজেই রাখলাই, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। এই গঙ্গার হাওয়া খাই আর বোম বোম করি। তা আমার কথা তো শুনলে, তোমারটা? ওই একই, বউয়ের জ্বালায় কুপকাত, আর এই ভূষণ্ডের মাঠে মোলাকাত। সব সাগরেদের একই হাল দেখছি। চলো চলো এসো, এবার একটু গান বাজনা করি, এসো। চৌতাল বোঝো? ধা ধা ধিন তা কত্তা গে, ধা ধা ধিন তা কত্তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। ধা ধা ধিন তা কত্তা গে, গিন্নি ঘা দেন কর্তা কে। ধা ধা ধিন তা ধা দিন না কত্তা গে, গিন্নি ঘাদে কত্তা কে। ধা দিন না কত্তা গে, গিন্নি ঘাদে কত্তা কে। ধা দিন না কত্তা গে, গিন্নি ঘাদে কত্তা কে। ধা দিন না কত্তা গে, গিন্নি ঘাদে কত্তা কে। এই থা ফসকালে কিন্তু সব মাটি। তোমরা তো ভালোই জমিয়ে দিয়েছো। এই প্রেমের অ্যাঙ্গেলটার পরিণতি কি হবে? একটা অ্যাঙ্গেল কোথায়, ত্রিকোণ চতুষ্কোণেরও আভাস আসছিল যেন। আরে আছো কোথায়, সেটাই তো ক্লাইম্যাক্স। উদ্যোগী পুরুষের লক্ষ্মী লাভ অনিবার্য। অনেক কাকুতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হলো, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্র শিবু গঙ্গামাটি মেখে স্নান করল, গাবের আঠা দিয়ে পইতে মাজল, ফণি মনসার বুরুজ দিয়ে চুল আঁচড়াল, টিকিতে একটা পাকা তেলাকুচা বাঁধল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরিবামনির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দিনটা শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় উঁচু আসনে
ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করার আগে বলল, এইবার ঘোমটাটা তো একটু খুলতে হচ্ছে। এ কি নেতা তুমি? হ্যাঁ মিছে, কি ভেবেছিলিস মরে আমার কপাল থেকে বাঁচবি? কেন পেতনি শাকচুন্নি পিছু পিছু করতে খুব মজা না? এখানে এলে কি করে? ওলা ওঠায় নাকি? ওলা ওঠাও আমার সত্যি রে। কেন বাড়িতে কেরোসিন ছিল না? তাই মুখটা কেমন ফর্সা বানা দেখাচ্ছে। ওর খেলে সোনার জলুস বাড়ে কিনা? তা হাতটাও একটু নরম। এই গোবরা, এইখানে কি হচ্ছে রে? তাই তো, চল চল দেখি। বিয়ের সাজ সব মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিয়েই তো। কার বিয়ে? কার বিয়ে? কার বিয়ে? বিয়ে? কার বিয়ে? কিসের এত গলযোগ? এই, এখানে কি হচ্ছে রে? কার বুকের এত বড় পাতা যে আবার বিয়ে করে? বিয়ে? ও আমার স্বামী। কি বললি? ও তোর স্বামী? ও আমার স্বামী তোকে কেন দেবো লা? আমার বুড়ি, ও যে তোর নাতির বয়সী। হ্যাঁ, কি আমার কন্যে বউগা? দূর মেছে পেতনি, আমি যে 2 জন্ম আগেকার বউ রে। গোবর চুন্নি, আমি যে 3 জন্মের আগেকার বউ। মরতে চেয়ে আর ওদিকে ওই ডাইনি মাগি মিনসেকে নিয়ে উদাবো। আগে তোর ঘাড় মটকাবো, তারপর এই ডাইনি বেটিকে খাবো। এক মৃত্যুতেই রক্ষে নেই, তার উপরে আবার 2 জন্মের বউ। রক্ষে করবো। রাম 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 রাম। ধনী শুনছ কি বা আনমনে, ভাবছে বুঝি শ্যামের বাসি ডাকলো তোমায় বনে। ওটা যে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শাল কুকুরের ছুঁচো পেঁচার ডাক শুনে ডাক শুনে ডাক শুনে। ओ बड़ो पिशाच, अबे दरवाजा तो खोल। मरे जवान हैया, और भी थोड़ा हैया, मत थोड़ी हैया, चले इंजन हैया, फटे पायलट हैया। ए होशियार, खबरदार। এই হচ্ছে নাকি? এখানে তো গোল কিসে? अरे मुंगरी, तू यहाँ? तेरा शर्म नहीं है? एक ही गिन्नी एक ही ने শেষে প্রেম মুদকদের সঙ্গে ছি 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 লজ্জায় মাথা अरे मुंगरी, तू क्या की? हमको छोड़ के तू ते ठीक नहीं की। तू देख लेगा। প্রেম মুদকদের সঙ্গে ছি 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 तू देख लेगा। तू चुप रह, तू ठीक नहीं की। তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও কলমের কালি শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 স্ত্রী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এই ডবল উৎপাতে ভূষণ্ডির মাঠে দাবানল ও ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে আসলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোপ কামানো বিলিতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফরিত, মারিত প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করলো। চিংচ্যাং, ফ্যাচ্যাং, মাকুন্দ চিনে ভূত ডিগবাজি খেতে লাগলো। রাম 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 রাম, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমাদের কম্য নয়। কিন্তু ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব
এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব হাত জোর করে অনুরোধ করছি, নেহাতি যদি এদের উপকার করতে চান, যদি চান যে এই ভূতের সংসারটি ছাড়খান না হয়ে যায়, তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দিন, যাতে বেচারারা এরপর শান্তিতে থাকতে পারে।